দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কার্ডিয়াক সার্জারি রোগীদের রোজা, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ রাফিউর রহমান, সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। অনেক ধন্যবাদ আপনাকেও। রোজার মাস চলছে এবং এই সময়টাতে কিন্তু সবাই চায় যে রোজা রাখতে, সিয়াম সাধনা পালন করতে, যেহেতু হচ্ছে রোজা একটা ধৈর্যের মাস, আমাদের একটা অন্যতম হচ্ছে রহমত এবং বরকতের মাস আমরা বলতে পারি। তো যাদের কার্ডিয়াক সার্জারি হয়েছে বা এই ধরনের রোগী যারা রয়েছে তারা নিশ্চয়ই ব্যতিক্রম নয়। তো যদি হচ্ছে কার্ডিয়াক সার্জারির হয়েছে এরকম কোনো রোগী যদি রোজা রাখতে চান, সেই ক্ষেত্রে আসলে একজন চিকিৎসক হিসেবে আপনার কি পরামর্শ থাকবে তাদের ক্ষেত্রে? ইসলাম একটি এমন একটি প্র্যাকটিক্যাল ধর্ম, যে ধর্মে মানুষের শরীর স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তা করা হয়েছে। কোরআন শরীফের সূরা বাকারাতে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পেয়েছে, মানে রমজান মাসটি পেয়েছে, সে যেন অবশ্যই রোজা রাখে। মানে এটিকে ফরজ কাজ হিসেবে একটি দিয়ে দেওয়া হয়েছে নির্দেশনা। কিন্তু সাথে সাথে কিন্তু এটিও বলা হয়েছে ওই একই সূরাতে যে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে বা সফরে থাকে, সে পরবর্তীতে এই রোজাটি করে নিতে পারবে। তার মানে দেখেন, একই সাথে কঠিন নির্দেশনা, সাথে একই সাথে মানুষকে একটু রেহাই দেওয়ার ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু সার্বজনীন। আমাদেরকে প্রচুর রোগীরা ফোন করে যে স্যার, আমরা তো ক্রিটিক্যাল হার্টে ব্লকেজ ধরা পড়েছে, বা আমার স্যার হার্টের অবস্থা খুবই খারাপ, আমার অপারেশন দরকার, এখন অপারেশন করা যাবে কিনা। আমরা পেশেন্টদেরকে চেম্বারে অ্যাসেস করি, যাদের আসলেই খুব ক্রিটিক্যাল ব্লকেজের সমস্যা থাকে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়, তাদেরকে আমরা রোজার মধ্যেই অপারেশনে যেতে হয়। আর যাদের অপারেশনটা ডিলে করা যাবে, অত ক্রিটিক্যাল ডিজিজ না, বিশেষ করে ভালভের অসুখগুলো, হার্টের ছিদ্রের অপারেশনগুলি, এরা সাধারণত অপেক্ষা করতে পারে। আমরা তাদেরকে রোজা এবং ঈদের পরে আসতে বলি। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে যাদের হচ্ছে এই যে করোনারি আর্টারি বাইপাস অথবা গ্রাফটিং প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে কি অপারেশনের সময় নির্ধারণে কোনো বিশেষ বিবেচনা আছে কিনা? যদি রমজান মাসটাতেই হচ্ছে করতে হয়, সেক্ষেত্রে আসলে কি করবেন? আসলে আমাদের যে পেশেন্টদের অপারেশন প্রয়োজন, সেই অপারেশনগুলি সাধারণত 4 থেকে 6 ঘন্টা ব্যাপী অপারেশন হয়। মানে কোনো ছোট অল্প সময় ব্যাপী অপারেশন তা নয়। অপারেশনের জন্য যে রোগী প্রস্তুতি এবং অপারেশনের পরবর্তী 2 থেকে 4 দিন পর্যন্ত রোগীদেরকে আইসিইউতে থাকতে হয়, তাদের স্পেশালিস্ট কেয়ার প্রয়োজন হয়। তো রোগীর ক্ষেত্রে আসলে এই রমজানের রোজা পালনের কোনো সুযোগ থাকে না যখন অপারেশনের সিদ্ধান্তটা হয়ে যায়। সো যাদের ক্রিটিক্যাল অসুখ, হার্টের অসুখ, তাদের যখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই, তাদেরকে রোজা পালনটা বাদ দিতে হয় এবং তারা পরে এগুলি কাজে আদায় করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইসলামে অনেকটা ছাড় আছে, যেহেতু এই ধরনের গুরুতর অসুস্থ রোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, যেসব রোগীরা আগে থেকে সিএবিজি হয়েছে বা যারা রোজা রাখতে চাইলে কোন বিষয়গুলো আসলে মূল্যায়ন করা জরুরি রয়েছে? যাদের অপারেশন হয়ে গেছে, এখানে আসলে 3টা দিকে গুরুত্ব দিয়ে বিষয়টি একটু ব্যাখ্যা করা প্রয়োজন। যাদের অপারেশন হয়ে গেছে, প্রথম 1.5 মাস বা 6 সপ্তাহ আমরা বলি এটা একটা রিকভারি পিরিয়ড। এই সময়টাতে রোগীদের উন্ডগুলি সেরে ওঠার জন্য প্রচুর এনার্জি শরীর ব্যয় করে। সো এই সময়গুলিতে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে আমরা রোগীদেরকে নজর দিতে বলি। সাথে পেশেন্টের পানি বা ফ্লুইড, এটা খুব ইম্পর্ট্যান্ট। সে যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় সেটাও আমাদের লক্ষ্য রাখতে হয়। সো প্রথম 6 সপ্তাহের মধ্যে আসলে আমরা রোজা রাখাটা ডিসকারেজ করি, আর এর পরবর্তীতে আমরা রোজা রাখতে এনকারেজ করি প্রত্যেকটা পেশেন্টকেই। এবং এইটাও কিন্তু পেশেন্ট টু পেশেন্ট অনেক ভ্যারি করে। রোজার কিন্তু অনেকগুলি উপকারিতা আছে। আমরা যেটা বলি যে এখন তো 12 থেকে 14 ঘন্টা একটা রমজান চলে, রোজা চলে, সেহরি থেকে ইফতার পর্যন্ত। আমরা যখন বুঝতে চেষ্টা করব যে এই যে রমজানের যে ফাস্টিং বা না খেয়ে থাকাটা, এইটা শরীরের জন্য এতটাই উপকারী, যেটা আসলে আধুনিক বিজ্ঞান এখন বুঝতে পারছে যে 4 থেকে 6 ঘন্টা পরে আমাদের যখন পেট খালি হয়ে যায়, তখন থেকে আমাদের লিভারের থেকে স্টোরেজ যে গ্লাইকোজেন, সেটা ভেঙে রক্তে গ্লুকোজটা আসা শুরু করে। সো আলটিমেটলি আমাদের দেশের 80% মানুষের যে ফ্যাটি লিভারের সমস্যা, সেটা কিন্তু উপকার হওয়া শুরু করে। 12 থেকে 14 ঘন্টার পরবর্তীতে গিয়ে আমাদের যে অ্যাকচুয়াল ফ্যাট ডিপোর্ট, মানে আমাদের যেটা বেলি ফ্যাট বা ভিসারাল ফ্যাট বলি,
যেটা আসলে প্রচণ্ড ক্ষতিকারক। এমনকি এই ফ্যাটের প্রো ইনফ্ল্যামেটরি ভূমিকার কারণেই শরীরের ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিজিজ থেকে শুরু করে ইমিউনোলজিক্যাল সব ডিজিজ থেকে শুরু করে এগুলো হয়, বডিকে ডিটক্স করে ফেলে, বডিকে ডিটক্স করে ফেলে। সো দেখা যায় যে এই যে 12-14 ঘন্টার পর থেকে কিন্তু এই বেলি ফ্যাটটা ভাঙা শুরু করে এবং শরীর তখন একটা রিসেট পয়েন্টে গিয়ে সুগারের পরিবর্তে এই যে ফ্যাট ব্রেকডাউন হয়ে যে ফ্যাটি অ্যাসিড এবং কিটোনটা আসা শুরু করে, এটা ইউজ করা শুরু করতে থাকে। সো এই যে ট্রিমেন্ডাস একটা উপকারিতা, সারা বছর ধরে আমরা এই বেলি ফ্যাটটা কমাইতে পারি না, সেইটার সুযোগ কিন্তু এই রমজানে আমরা নিতে পারি। আর একটা জিনিস দেখেন, রমজানের যে 30টা দিন এই যে ফাস্টিং, আমাদের যদি একটু পেছন ফিরে তাকায়, আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু সারা বছর ব্যাপী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। তো এটা যদি উপকারিতা নাই থাকতো, এটা উনি প্র্যাকটিস নিশ্চয়ই করতেন না। ব্যাপারটা এরকমভাবে একদম ঠিক না যে আল্লাহ তাআলা যাকে না সৃষ্টি করলে পৃথিবীটাই হয়তো সৃষ্টি হতো না, তাকে অর্থাভাবে বা অন্য কোনো অভাবের কারণে দিনে 2 বেলা খাওয়াতেন বা সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। বরং আল্লাহ পুরো মুসলিম বিশ্বকে এই প্র্যাকটিসটার মধ্যে নিয়ে আসতে চাইছেন বলেই তিনি সপ্তাহে 2 দিন রোজা রেখেছেন, দিনে হয়তো 2 বেলা আহার করতেন এবং একটা মাস দিয়েছেন যে মাসে আমরা এই প্র্যাকটিসটাকে বুস্ট আপ করতে পারি। সেখানে বোঝার অনেক ব্যাপার আছে। তবে এই মাসটাতে দেখা যায় কি রোজা রোগী যারা থাকেন, হার্টের রোগী যারা থাকেন, তারা হচ্ছে এই যে ইফতারের সময় কিন্তু আমরা ভোজন বিলাস একটা জাতি, বিশেষ করে বাঙালি জাতিতে হচ্ছে ইফতারের সময় ভাজা পোড়া ছাড়া আসলে ইফতার হয় না। তো এই যে হার্টের রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভাজা পোড়াটার ক্ষেত্রে আপনি কোনো বিধিনিষেধ দিবেন কিনা? এটা খুব শক্ত একটি প্রশ্ন, কিন্তু আমি মনে করি যে আমাদের দেশের যে কালচারটা, এই কালচারের সাথে আমরা একটু গুড প্র্যাকটিস নিতেই পারি। অ্যাকচুয়ালি হয় কি, সারাদিন না খেয়ে থাকার পরে আমরা যখন ইফতার টেবিলে বসি তখন একটা ক্রেভিংস হয় যে অনেক খেতে হবে, কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এরকম না। আমাদের যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের আসলে একটা হাঙ্গার সেন্টার, একটা স্যাটাইটি সেন্টার। হাঙ্গার সেন্টার আমাদেরকে সবসময় প্রলুব্ধ করে যে আরও বেশি খাও, আর স্যাটাইটি সেন্টারটা যদি সহজে নিবৃত্ত না হয় তাহলে আমরা খেতেই থাকি। দেখা যায় যে এখন বলা হচ্ছে যে আমাদের নর্মাল যে খাবার দাবার তার মধ্যে যেগুলি ন্যাচারাল, মানে যেমন সালাদ জাতীয় জিনিস, সবজি জাতীয় জিনিস বা অল্প লবণ তেলে রান্না মাংস জাতীয় জিনিস, এগুলো কিন্তু একটা পর্যায়ে খাওয়ার পরে অল্প কিছু খেলেই স্যাটাইটি সেন্টার বলে যে আর খেও না, তুমি ফুল হয়ে গেছো। কিন্তু আমরা যে সমস্ত কেমিক্যাল এখন খাবারে বেশি ইউজ করি, কেমিক্যাল বলতে আসলে আমরা এগুলোকে আর কেমিক্যাল বলে ধরাই হয় না, যেখানে হয়েছে বিপদটা লবণ, চিনি, অতিরিক্ত তেল বা বারবার একই তেল ব্যবহার করা, সেরকম এই জাতীয় জিনিসগুলি করে কি আপনার স্যাটাইটি সেন্টারকে নিবৃত্ত হতে দেয় না। আচ্ছা, আপনার খেতে খেতে মনে হয় যে আরও খাই এবং এক ধরনের স্যাটিসফ্যাকশন দেয় যে আরও খেলে আরও ভালো লাগতেছে। তো এই জাতীয় জিনিসগুলি আসলে ডায়েটে কম রাখলে ভালো হয়। ইফতারে দেখা গেছে যে আমরা তো জানি সবাই যে আমিষ, শর্করা এবং স্নেহ, এই 3 জাতীয় খাবার আমরা সবাই চিনি, ব্যালেন্স করে খেতে হবে। এর মধ্যে দেখা গেছে যে কিছুটা স্নেহ এবং কিছুটা আমিষ জাতীয় খাবার যদি ইফতারিতে প্রথমে থাকে, এগুলো আমাদের সহজে কিন্তু স্যাটাইটি সেন্টারকে নিবৃত্ত করে দেয়। কিন্তু সুগার কন্টেনিং ডায়েট, যেটা প্রচুর চিনিযুক্ত শরবত বা জুস, এগুলো খেলে উল্টো ফল হয়। দেখা যায় যে প্রথমেই সুগার লেভেল অনেক বেড়ে গেলে আমাদের প্যানক্রিয়াস সেই সুগারকে নিউট্রালাইজ করার জন্য অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ করে এবং হাইপোগ্লাইসেমিক একটা স্টেটে চলে যায়, যে কারণে অনেকেরই অনেক খাওয়ার পরে ফ্যাটিক লাগে, আচ্ছা, মাথা ঘোরানো ভাব তৈরি হয়। তখন হচ্ছে হঠাৎ করে হচ্ছে যখন খেয়ে ফেলে হঠাৎ করে, তখন কিন্তু এই যে বডি আরো বেশি টায়ার্ড হয়ে যায়, ঝিমিয়ে যায়। আমরা আরো শুনবো আপনার কাছে ডাক্তার মোহাম্মদ রাফিউর রহমান। তবে একটু হচ্ছে বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবার আসছি আপনার কাছে। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির পর আবার ফিরছি। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টর অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমরা কথা বলছি কার্ডিয়াক সার্জারি যে রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে রোজায় হতে কি কি নিরাপত্তা মেনে চলতে হবে সে বিষয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আমাদের সাথে, উনি আলোচনা করছিলেন। আমরা এখন একটু কথা বলতে চাই, যেহেতু ওপেন হার্ট সার্জারি নিয়ে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করলাম, লাইফস্টাইল নিয়ে অনেকগুলো আলোচনা করলাম, তো বর্তমানে ওপেন হার্ট সার্জারির পাশাপাশি যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি কতটা কার্যকর বিকল্প রয়েছে? খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে প্রথমে আমি একটু একটা মিসকনসেপশন দূর করে নিতে চাই। ওপেন হার্ট সার্জারি বলে আসলে যেটা আমরা বলি সেটা বুকের মাঝখান দিয়ে কেটে যে অপারেশন, এটা আসলে ওপেন চেস্ট সার্জারি বলা ভালো। আর মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি বলে যে জিনিসটা এখন জনপ্রিয় হচ্ছে,
সেটাতে আমরা এই বুকের মাঝখান দিয়ে কাটি না, বুকের এই হাড়টা না কেটে অন্য কোনো দিক দিয়ে যদি অপারেশন করা যায়, বুকের ডান পাশ বা বাম পাশ দিয়ে, সেগুলিকে আসলে আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি বলি। এখানে পেশেন্টরা দারুণভাবে উপকারের সুযোগ পায়, কারণ বুকের এই যে মাঝখান দিয়ে যে কাটার যে শুকানোর যে ক্ষতটা যে শুকানোর যে সময়, এটা কিছুটা বেশি সময় লাগে। মিনিমাল ইনভেসিভ পাশ দিয়ে কাটলে এটা সহজে ক্ষতটা শুকিয়ে যায়। এটাতে রক্তক্ষরণের সম্ভাবনাও কম থাকে মিনিমাল ইনভেসিভে, সো রোগীর রক্ত কম লাগে। রোগী খুব দ্রুত ধরেন অপারেশনের 5 থেকে 6 দিনের মাঝে স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারে, যেখানে হয়তো বুকের মাঝখান দিকের যে অপারেশনগুলি সেখানে স্বাভাবিক কাজে ফিরে যেতে একটু সময় বেশি লাগে। আচ্ছা, কিন্তু মিনিমাল ইনভেসিভ সার্জারি সবার জন্য আসলে প্রযোজ্য করা যায় না। কিছু অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন, যেগুলো আমরা ডাক্তাররা রোগীদের সাথে কথা বলে তাদের কিছু রিপোর্ট অ্যাসেস করে আমরা ঠিক করি যে কার জন্য মিনিমাল ইনভেসিভ সার্জারিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আর কোন রোগীর উপযুক্ত এটার জন্য, কোন রোগীর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আরেকটা জিনিস যে এই মিনিমাল ইনভেসিভ সেটআপের জন্য আসলে হসপিটাল কর্তৃপক্ষকে কয়েক কোটি টাকা অতিরিক্ত খরচ করা লাগে, যেটা আলটিমেটলি রোগীদেরকে প্যাকেজ আকারে সাধারণভাবে আমরা যে অপারেশনগুলো করি যুগ যুগ ধরে আমরা করে আসতেছি, তার চেয়ে খরচের মাত্রাটা একটু বেড়ে যায়। আচ্ছা, তো আপনাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে হচ্ছে এই যে সার্জারিগুলো রয়েছে তার ব্যবস্থাপনাটা কেমন? আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, যেটা মাদানী অ্যাভিনিউতে, এইটা আসলে একটি রেফারেল সেন্টার হিসেবে ইউনাইটেড গ্রুপের একটি ফ্ল্যাগশিপ হসপিটাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে সবচেয়ে আগে আমরা গুরুত্ব দিচ্ছি রোগীদের সুস্থতা, সেরে ওঠা এবং যে সমস্ত আধুনিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সো আমাদের কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি করার সকল ব্যবস্থা আছে, আর আস্থা জায়গাটা নিয়ে আমরা রোগীদের সাথে ওতপ্রোতভাবে কাজ করছি। সবচেয়ে ভালো লাগে আমার বলতে যে আপনি যখন এমন একটা প্রতিষ্ঠানে কাজ করবেন যেখানে হসপিটালের মালিকরা এসে চিকিৎসা নেন, হসপিটালের অন্যান্য স্টাফরা এসে চিকিৎসা নেন, সেই হসপিটাল কিন্তু মানুষের মনে আস্থা জায়গা করে নিতে অবশ্যই পারবে। আমি অলরেডি বাইপাস সার্জারি করেছি, আমাদের এখানে মেডিকেল কলেজে হসপিটাল আছে, এই স্টুডেন্টদের আত্মীয়র অপারেশন করেছি আমি। আমাদের এখানকার যে স্টাফ, তার আম্মার বাইপাস সার্জারি করেছে আমার এখানে। আমি আমার নিজের বাবাকে নিয়ে এসে 85+, তার বিভিন্ন ডিসিপ্লিনের যে চিকিৎসা নিয়ে তিনি ট্রিমেন্ডাস উপকার পেয়েছেন, হি ইজ হ্যাপি। সো ওই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে মানুষের আস্থার জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, কার্ডিয়াক সার্জারির জন্য অনেকে কিন্তু বিদেশমুখীও হন, বাংলাদেশের মানুষরা কিন্তু চিন্তা করেন যে আসলে বিদেশে আরও বেশি উন্নত চিকিৎসা পেতে পারি, তো সেই ক্ষেত্রে ইউনাইটেড মেডিকেল কলেজ হচ্ছে কতটুকু ভিন্ন বা কতটুকু হচ্ছে স্বয়ংসম্পূর্ণ? এটা সত্যি যে যুগ যুগ ধরে অনেক মানুষ বিদেশে চলে যায় বিভিন্ন চিকিৎসার জন্য। হার্ট সার্জারি এমন একটি পথ পরিক্রমা করেছে বাংলাদেশে, যেখানে আমি বলবো যে আস্থা জায়গাটাতে কিন্তু আমরা দারুণভাবে মানুষের সাড়া পেয়েছি। দেখা গেছে যে যাদের টাকা আছে তারা হয়তো চিন্তা করেছে যে আমি বাইরে গেলে উন্নত চিকিৎসা পাবো, তার চেয়েও যেটা চিন্তা করেছে আমি হয়তো ভালো কেয়ার পাবো। কিন্তু বিশ্বাস করেন, আমি এমন পেশেন্টদের নিয়ে কাজ করেছি যারা কোটি টাকা খরচ করে বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম হৃদযন্ত্র বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বসিয়েছে। তারা দেশের বাইরে অনেক জায়গায় গিয়ে তাদের ভালো লাগেনি। তারা আমার সাথে এবং আমার ডিপার্টমেন্টের আমার যিনি সিনিয়র ডক্টর ছিলেন তাদের সাথে কথা বলে বাংলাদেশেই কোটি টাকার উপরে খরচ করে চিকিৎসা নিয়েছেন। এটার জন্য অবশ্যই হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি না, এটা কিন্তু আপনাদের যেমন হচ্ছে একটা পাওয়া এবং আপনাদের হচ্ছে একটা সাকসেস, তেমন কিন্তু বাংলাদেশের সুনাম তৈরি করবার জন্য একটা জায়গা আপনারাও কিন্তু তৈরি করে দিয়েছেন। না, অবশ্যই এটা আমাদের সকলের ভালো লাগে যে মানুষদের এখন বাইরে গেলে যে প্রবলেমগুলি হয় তারা কিন্তু সব আত্মীয় স্বজন সহ যেতে পারে না। একটা মানুষের সেরে ওঠা কিন্তু শুধু শারীরিক না, মনেরও একটা ব্যাপার থাকে। তো তাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে যদি তারা দেশে অপারেশন করতে পারে এবং সুচিকিৎসা পায়, ডক্টরের সাথে কথা বলে আস্থা পায়, এটা কিন্তু মানুষদেরকে এখন স্পেশালি হার্ট সার্জারি তার জন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন। এবং হচ্ছে এই মুহূর্তে আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে। দর্শক, ডক্টর অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকবেন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমরা কথা বলছি কার্ডিয়াক সার্জারি যে রোগীগুলো রয়েছেন তাদের বিষয় নিয়ে, এবং আমরা একটু আগেই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আসলে আপনাদের যে হসপিটাল আছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে আসলে কেমন ব্যবস্থাপনা রয়েছে। এবার একটু আমি জানতে চাচ্ছি যে অনেক রোগী কিন্তু জানতে চান যে ইভিএইচ কি অথবা এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং আসলে কি, সেটার বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাদের ইভিএইচ বা এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং, এই কাজটা যাদের হার্টের বাইপাস সার্জারি প্রয়োজন তাদের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। আমাদের সাধারণত বাইপাস সার্জারির সময় আমাদের কিছু কন্ডুইট বা শরীর থেকে রক্তনালী নিয়ে সেগুলো বাইপাসের কাজে ব্যবহার করা লাগে। তো দেখা যায় যে যুগ যুগ ধরে পুরো পা কেটে সেখান থেকে শিরা নিয়ে সেই শিরা দিয়ে বাইপাসটা কাজ করা হতো। এখন আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এটা একটি আধুনিক উপায়, যেটা ক্যামেরা দিয়ে শুধুমাত্র হাঁটুর নিচে 1 ইঞ্চি জায়গা কেটে সেখান দিয়ে এই পুরো পা থেকে শিরা বা ভেইন সংগ্রহের কাজটা আমরা করছি। এতে করে পায়ে মাত্র 1 ইঞ্চি একটি কাটা দাগ থাকে, যেটি খুব দ্রুত হিল হয়ে যায়। রোগীরা অপারেশন পরবর্তীতে 2-3 দিনের মাথায় খুব স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে, ব্যথা একদম কম থাকে, ইনফেকশনের চান্স অনেক কমে যায়। আর সবচেয়ে ভালো বিষয় যে রোগীরা 2 সপ্তাহের মাথায় গিয়েই হাঁটু ভাঁজ করে বসে নামাজ পড়তে পারে, যেটা পুরো পা কাটা থাকলে পারে না। অপারেশন পরবর্তী এখানে কোনো জটিলতা দেখা দিতে পারে কিনা? এটা খুবই সম্ভাবনা কম থাকে। আমরা সবগুলো প্রিকশনস নিয়ে কাজ করি। আর যেহেতু আসলে আমাদের ব্যথার মেইন উৎস হচ্ছে চামড়া, আল্লাহ তাআলাও বলেছেন যে আই উইল গিভ দেম নিউ স্কিন সো দ্যাট দে ক্যান ফিল পেইন। অর্থাৎ দোজখের শাস্তি সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে যে যখন চামড়া খসে পড়ে যাবে তখন তাদেরকে আবার চামড়া আমি দিয়ে দিব, যাতে করে তারা ব্যথাটা অনুভব করতে পারে। সো আমরা বুঝতেই পারি যে এই চামড়ার মধ্যে আমাদের যে স্কিন রিসেপ্টর বা পেইন রিসেপ্টর সেগুলো থাকে, আর আমরা যত কম কাটবো তাহলে ব্যথাটাও তত কম হবে। সো এই জায়গা থেকে আমরা এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিংটা রোগীদের ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য এবং উপকারী একটি পদ্ধতি হিসেবে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই, যেহেতু এখানে একটু কম কাটাছেঁড়া করা হচ্ছে এবং ব্যথার রিকভারি রেটটাও কিন্তু খুবই একটা ভালো একটা রেট রয়েছে। এবার একটু জানতে চাচ্ছি, একটি সফল কার্ডিয়াক সার্জারির পর দীর্ঘমেয়াদী রোগীর জীবনমান কেমন হওয়া উচিত? দেখুন, আসলে হার্ট সার্জারি শুনলেই মানুষ প্রথমত ভয় পায়, কিন্তু হার্ট সার্জারির সবচেয়ে বড় উপকারিতা এটা দীর্ঘমেয়াদে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে। আর আপনি যদি তাকান যে আমাদের দেশে এমনকি গোটা বিশ্বে কারা হার্ট অ্যাটাকে বা বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ইমার্জেন্সি থেকে ভর্তি হয়, দেখা যাচ্ছে যে মানুষের যে কর্মক্ষম বয়সটা 40 থেকে 60, এই বয়সের মানুষরাই এই রোগটাতে বেশি আক্রান্ত হয়। এবং আমরা দেখি আমাদের দেশ এবং আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষরা যে সমস্ত ইউরোপ বা আমেরিকান মানুষদের চাইতে অনেক আর্লি এজে, মানে ওই সমস্ত দেশে দেখা যায় যে 60 বছরের বয়সের মানুষ কোনো ইস্যুস ধরা পড়ে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে খুব আর্লি 35-40 বছরের মানুষ হার্ট অ্যাটাক নিয়ে এসে আমাদের সামনে ব্যথায় কাতরায় মৃত্যু যন্ত্রণায় ভুগতেছে। তো এই বয়সটা কিন্তু মানুষের কর্মক্ষম বয়স। এই বয়সটাতে আমরা যখন বাইপাস করে দিই, বাইপাসের পরে তাদের পুরোপুরি রিকভারিতে হয়তো 1 মাস বা 1.5 মাস সময় লাগে, কিন্তু তারা পূর্ণ কর্মক্ষমতা ফিরে যেতে পারে। যারা ডেস্ক জব করে তারা তো 1 মাসের মধ্যে ডেস্ক জব শুরু করতে পারে, এমনকি যারা শ্রমিক, যারা কায়িক পরিশ্রমের মতো কাজ করে, তারাও 2 থেকে 2.5 মাসের মধ্যে তাদের পরিশ্রমের জায়গাটাতে ফিরে যেতে পারে। এইটা একটা পরিবারের জন্য ট্রিমেন্ডাস হেল্পফুল একটি চিকিৎসা। এবার একটু জানতে চাচ্ছি যে এই যে সফল অপারেশন বলতে আমরা কি বুঝি আসলে, যে শুধু বেঁচে থাকা নাকি স্বাভাবিক জীবনে ফিরে আসা? না, আমি তো বললামই যে সফল অপারেশন এর অনেকগুলি ধাপ থাকে। অপারেশন থিয়েটার থেকে রোগী আইসিইউতে আসে, আইসিইউ থেকে ওয়ার্ডে যায়, এটা রুটিন। এই সময়ে রোগীর ভালো লাগাটা হয়ে যায় যে তার সাহসটা ফিরে আসে, আমরা সেখানে রোগীর সাথে ওতপ্রোতভাবে কাজ করি। এরপরে সে যখন বাসায় যায়, বাসায় গিয়ে কিন্তু সে অনেক ভালো লাগা পায়, কারণ তার পরিবারের সাথে সে সময় কাটানো শুরু করে। এরপরে সে বাইরে হাঁটতে যায়, সে তার অফিসের কাজগুলি শুরু করতে পারে। সো রোগীরা ধীরে ধীরে প্রতিটা সফলতা উপভোগ করতে পারে, আস্তে আস্তে হয়তো তাহলে রিকভারির দিকে ফিরে যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ রাফিউর রহমান আমাদের সাথে থাকবার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য, আপনার মূল্যবান পরামর্শ আমাদের দর্শকদের দেবার জন্য। আপনাকে এবং যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।